দর্শক স্বাগত জানাচ্ছি আমার প্রায় নিয়মিত এই নির্বাচনী আলাপে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি নিয়ে আপনাদের সাথে নানান বিষয় শেয়ার করার জন্য, আপনাদের আলাপ যাতে আরো জমে উঠতে পারে সেই চিন্তা থেকেই আমি নানা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি। এর মধ্যেই একটি বিষয় আজকে বলতে চাই। বাংলার আকাশে দুর্যোগের ঘন ঘটা, এরকম একটি কথা আমরা ব্যক্তিগত, সামাজিক, এমনকি রাষ্ট্রীয় জীবনেও অনেকে খুব বাস্তবতার মধ্যেও বলতে শুনেছি, অনেকে হিউমার করেও বলেছি। ঠিক তেমনি যে নির্বাচনটি আমাদের একেবারেই দোরগোড়ায়, সেই নির্বাচনের আকাশেও একটি দুর্যোগের ঘন ঘটা, এবং সেই দুর্যোগটির নাম হচ্ছে জরিপ। এই জরিপ নানাভাবে সবাইকে বিভ্রান্ত করে ছাড়ছে, এবং এই বাস্তবতার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আমরা দেখেছি গত 1.5 মাসে কমপক্ষে 6টি জরিপ হয়েছে, এবং সেই জরিপে কোনো কোনো জরিপ বলছে যে বিএনপি 208টি আসন পাবে, জামাত পাবে 46টি। কোনো কোনো জরিপ বলছে জামাত পাবে 105টি, বিএনপি 101টি। কিছু আসন, কিছু এলাকা আবার রেখে দেওয়া হচ্ছে যাতে জরিপের বিশ্বাসযোগ্যতা নিয়ে আপনার মনে কোনো সন্দেহ তৈরি না হয়। এরকম নানান রকম জরিপ করা হয়েছে। এর মধ্যে দৈনিক প্রথম আলো একটি জরিপ করেছে, যেই জরিপ নিয়ে খুব বেশি আলোচনা হয়নি, কারণ প্রশ্ন ওঠেনি তাতে। আমরা জানি যে জরিপ সাধারণত যেটি করে, কারা করে জরিপ, সাধারণত আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবেও কিছু বিশ্বাসযোগ্য সংস্থা রয়েছে যারা জরিপ করে থাকে। এবার খুব বেশি এরকম সংস্থা জরিপ করেনি, আমরা সেরকম একটি দেখিনি, কিন্তু এর মধ্য দিয়েই বেশ কিছু জরিপকারী প্রতিষ্ঠানের জন্ম গ্রহণ করেছে আমরা দেখেছি, এবং তারা নানান ধরনের জরিপ আনছে, এবং সেই জরিপ নিয়ে যে যে দল তার তার মতো করে খুশি হচ্ছে। তো এই যে কথাটি বললাম যে যার যার মতো করে খুশি হচ্ছে, ফলে জরিপ যে চাইলে যে কেউ করতে পারে, সেটি এই বাস্তবতা কিন্তু আমাদের সামনে ফুটে উঠেছে। সাধারণত ব্যক্তিগত জানাশোনা ছাড়াও একটু গবেষণা করলে আপনারা জানতে পারবেন যে আন্তর্জাতিকভাবে কিছু সংস্থা যারা নির্ভরযোগ্য, দীর্ঘদিন ধরে তারা জরিপ করে আসছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এবারের নির্বাচনে বেশ কিছু সংস্থা এরকম জরিপ করেছে যাদের ফলাফল একটু আগেই আমি বললাম যে একদম আকাশ পাতাল ব্যবধানের জরিপ, এবং যে জরিপ নিয়ে মাঠের মধ্যে, রাজনৈতিক মাঠের মধ্যে তেমন একটি আলোচনা। তো আমি যদি আপনাদেরকে একটু সহযোগিতা করতে চাই যে জরিপ সাধারণত কারা করে, যেটি আমি বলছিলাম আন্তর্জাতিক সংস্থা করে। এছাড়া জরিপ করে রাজনৈতিক যে আইটি সেল রয়েছে, তারা জরিপ করে। দলগুলো তাদের মতো করে ফলাফল পাওয়ার প্রত্যাশা নিয়ে এক ধরনের মাঠ পর্যায়ে জরিপ করে, যেন এই জরিপটি তার দলকে রাজনৈতিক মাঠে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দেয়। এছাড়া কখনো কখনো আমরা দেখেছি যে গণমাধ্যম, পত্রিকা তারা জরিপ করে থাকে। আমরা অতীতে বড় বড় জাতীয় বড় নির্বাচনের সময় আমরা দেখেছি ডেইলি স্টার, প্রথম আলো জরিপ করেছে, এবং প্রায় একই মালিকানাধীন দুটি পত্রিকা হওয়ার পরও তাদের প্রশ্ন করার সাপেক্ষে জরিপের ফলাফল কিছুটা এদিক সেদিক হয়েছে, এটিও আমরা দেখেছি। কিন্তু ওই যে যে নাম সর্বস্ব বা আন্ডারগ্রাউন্ডের কিছু পত্রিকা যখন ধরেন আপনার জরিপ করবে, সেই জরিপের দায় মূল সারির দৈনিককেও অনেক সময় নিতে হয়। এটি হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। তো কি বলতে চাইছি যে কখনো কখনো কোনো কোনো গণমাধ্যম জরিপ করে থাকে, এবং আপনারা খুব ভালো করে জানেন যে বাংলাদেশের গণমাধ্যমের অনেকগুলোই একেবারে দলীয় আদর্শে তাদের ভাবাবেগ দ্বারা পরিচালিত, এরকম অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। তো সেই যে পত্রিকা যে দলের দলীয় আদর্শ মনে মনে বা প্রকাশ্যে সাপোর্ট করে থাকেন, তারা যদি জরিপ করেন, সেই জরিপে অবশ্যই সেই দলের যে কাঙ্ক্ষিত ফলাফল তেমনটি আপনারা দেখতে পারবেন। এর বাইরে তো দেখার সুযোগ নেই। এছাড়া এজেন্ডা বাস্তবায়নের জন্য অনেক সময় আমরা দেখে থাকি যে জরিপ হয়ে থাকে, এবং অনেক সময় সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য নানান কাঠামো তৈরি করা হয় যাতে তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি উঠে আসে। ফলে জরিপ সারা পৃথিবীতেই জরিপ চলে, এবং সত্যি কথা, বাস্তবতা হচ্ছে যে সেই জরিপগুলোর ম্যাক্সিমামে হচ্ছে পেইড। তো কি সেটি হচ্ছে যে জরিপ কেন করা হয়, কারা করে জরিপ, কারা করে সেটি নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলেছি। তো জরিপ করলে লাভটি কি? লাভ হচ্ছে যে সারা পৃথিবীতেই নানা ধরনের আন্তর্জাতিক দাতা সংস্থা রয়েছে, এনজিও রয়েছে, তাদের কাছে যে যদি আপনি একটি ভালো প্রপোজাল দিতে পারেন যে বাংলাদেশের বা অন্য কোনো দেশের
এখন রাজনৈতিক অবস্থা এই, আমি সঠিকভাবে জরিপ করতে চাই, গণতন্ত্রের চর্চা করতে চাই। তো এরকম অনেক ফান্ডিং এর ব্যবস্থা রয়েছে। ফলে রাজনৈতিক এবং আর্থিক দুইভাবেই এই জরিপকারীরা লাভবান হন। এবং এটি আরেকটি মজার তথ্য যে যখন জরিপ করা হয় তখন কিন্তু আমরা খুব দেখতে পারি যে কিসের ভিত্তিতে কখন জরিপটি করা হয়। ধরেন একটা বড় আন্দোলন হলো, সেই আন্দোলনের পরপরের জরিপের ফল একরকম, আবার 3 মাস বা 6 মাস পরে যদি আপনি জরিপ করেন সেই জরিপের ফল আরেক রকম হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে জরিপ করতে আপনি কোথায় গেছেন। যেমন ধরুন বিএনপি যেসব আসনে খুবই শক্তিশালী অবস্থান, সেই রকম কিছু আসনে যদি আপনি জরিপ করেন তাহলে আপনি যে ফল পাবেন সেখানে আপনি বলতে বাধ্য যে বিএনপি 200-র বেশি সিট পাবে। আবার ধরেন আমরা দেখছি যে এই অনলাইন ডিজিটালে জামাত খুবই শক্তিশালী একটি অবস্থা নিয়েছে, এবং যদি অনলাইন এবং ডিজিটাল ভিত্তিক জরিপ করেন সেখানে হয়তো আপনি দেখবেন যে জামাত প্রায় 42% ভোট পাচ্ছে, অন্যদিকে বিএনপি 40% ভোট পাচ্ছে। এরকম নানান বাস্তবতা রয়েছে। তো এই যে জরিপের ফল থেকে যে তথ্যগুলো আসে সেই ডেটা বিজনেসও কিন্তু করা হয়। কারণ জরিপ যখন করা হয় তার ব্যক্তিগত ফোন নাম্বার থেকে শুরু করে তার জন্মসালে নানান বিষয় নিয়ে আসা হয়। এই ডেটা বিজনেসটাও অনেকে করে থাকে। ফলে জরিপে যে একটি মহান জায়গা থেকে জরিপ করার কথা ছিল সেটি সকল অর্থেই আমরা যেরকম দেখেছি যে মানে বিবর্তন বা বিবর্ণ হয়ে যায়, এই জরিপও সেই ভাগ্য বরণ করেছে। তো সব মিলিয়ে যদি আমি বলি যে জরিপটি আপনি বিশ্বাস করবেন কিনা সেটি একান্তই আপনার উপর নির্ভর করছে। কিন্তু এবার বাংলাদেশের নির্বাচনের আগে যে জরিপ এর খেলা চললো, যে জরিপের আমি যদি বলি শব্দটি, যে জরিপ নিয়ে যে এক ধরনের নাটক হলো, ফলে সেটি জরিপের মূল বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। এবং এই যেটি হয়েছে যে জরিপকে আর কেউ খুব একটা গুরুত্ব দিচ্ছে না। ফলে যেটি মূল বাস্তবতা, যে জরিপের সাথে মূল ফলাফলের যে অনেক বেশি ফারাক সবসময় থাকে, সম্ভবত এবারও আমরা সেটি দেখতে চলেছি। আপনারা ভালো থাকবেন সবাই।